সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা। দর্শক দেখতে পাচ্ছেন বেনজির আহমেদকে বিমানবন্দর হয়ে দেশে আনা হয়েছে এবং কঠিন শাস্তি হয় ফাঁসির আদেশ। এদিকে আজ দুবাইয়ে গ্রেফতার হয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। উনাকে দেশে আনা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ঘোষণা দেন ফাঁসির রায় হয় তার। বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গ। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে কথাটা আমি সবসময় বলি, তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়। হাসিনা সরকারের গুম খুন থেকে প্রাতিষ্ঠানিক অপকর্মের হাতিয়ার হয়ে ওঠেন বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় সেই সরকারের আমলে দেশ ছেড়েছিলেন। সেই বেনজিরের নাটাই এখন দুবাই পুলিশের হাতে। ছিল গ্রেপ্তারি পরোয়ানা, তারই একটিতে ইন্টারপোলের রেড নোটিসে কাল হলো সাবেক পুলিশ প্রধানের। দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই গ্রেপ্তারের বিষয় নিয়ে বাংলাদেশের সংসদ থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জায়গায় তুলপাড় পরিস্থিতি হয়, অনেকে খুশি হয়, অনেকে আন্দোলন করে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা থাকাকালীন বেনজির আহমেদ অসংখ্য দুর্নীতি করার জন্য দেশ ছাড়তে হয়েছিল। এখন সে গ্রেপ্তার হয় বিদেশে এবং তাকে দেশে আনা হচ্ছে এবং কঠিন শাস্তি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখে সংসদে অসংখ্য কথা বলেন এবং বেনজিরকে নিয়ে সরাসরি অ্যাকশন নেন। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বেনজির আহমেদের অবস্থা এবং তাকে যা যা শাস্তি দেওয়া হচ্ছে এবং তার বর্তমান পরিস্থিতি সবকিছু দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের চোখ ধাঁধানো আর আধুনিক শহর দুবাইয়ের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লক। চারপাশটা যেন এক অদ্ভুত শান্ত এবং স্তব্ধতায় মোড়ানো। কিন্তু গতকাল রাতের আধারে সেই নিস্তব্ধতা চূর্ণ করে ধেয়ে এলো এক অভাবনীয় এবং হাড় হিম করা অপারেশন। সাইরেনহীন, হেডলাইট নেভানো কয়েকটি হাই স্পিড সিকিউরিটি ভেহিক্যাল এসে নিঃশব্দে ঘিরে ফেলল পুরো ভবনটি। আধুনিক অস্ত্রে সজ্জিত বুলেট প্রুফ জ্যাকেট পরা দুবাই পুলিশের এক চৌকস বিশেষ কমান্ডো দল মুহূর্তের মধ্যে পজিশন নিল ভবনের প্রবেশপথে এবং লিফটের সামনে। ঠিক যেন কোনো আন্তর্জাতিক ক্রাইম থ্রিলার সিনেমার চূড়ান্ত দৃশ্যপট। কমান্ডো দলের প্রধান অত্যন্ত ধীর পায়ে এগিয়ে গেলেন একটি নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার সামনে। এরপর দরজায় ভারী বুটের মৃদু কিন্তু কঠোর করাঘাত। ঠক ঠক ঠক। ভেতরের মানুষটি তখনও হয়তো ভাবতে পারেননি যে বিগত 15 বছর ধরে বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব তিনি কায়েম করেছিলেন, যে ক্ষমতার দম্ভে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতেন, সেই পাপের খতিয়ান আজ আরব সাগরের ওপারে তাকে তাড়া করতে এসেছে। অত্যন্ত অপ্রস্তুত, হতভম্ব এবং বিধ্বস্ত অবস্থায় দরজা খুলে বেরিয়ে এলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। এক সেকেন্ডের জন্য তাকে কোনো কথা বলার বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। চোখের পলকে দুবাই পুলিশের কমান্ডোরা তার 2 হাত টেনে এনে পরিয়ে দিল ইন্টারপোলের সেই লোহার হাতকড়া। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়া এক সময়ের প্রতাপশালী আইজিপির অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল যখন তাকে টেনে নিয়ে যাওয়া হলো দুবাইয়ের একটি অন্ধকার থানা হাজতের দিকে। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা একটি মেগা মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় এই রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের একজন অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর খবরটি গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সেই উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গত 12 জুন দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে একটি অফিসিয়াল ও অত্যন্ত গোপনীয় চিঠি ঢাকা পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছায়, যার মাধ্যমে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে এই গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে গ্রেফতারের পর বেনজির আহমেদকে কোন বিশেষ আইনি প্রক্রিয়ায় এবং ঠিক কত দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে সরকারের কূটনৈতিক এবং আইনি মহলে এখনও এক
চরম গোপনীয়তা ও রুদ্ধশ্বাস সমীকরণ চলছে। কিন্তু কে এই বেনজির আহমেদ, আর কি তার সেই অপকর্মের খতিয়ান যার কারণে আজ বিদেশের মাটিতে তাকে এভাবে চোরের মতো হাতকড়া পড়তে হলো? বেনজির আহমেদের উত্থান ও পতন যেন এদেশের পুলিশি ব্যবস্থার রাজনীতিকীকরণের সবচেয়ে কুৎসিত এবং কলঙ্কিত এক দলিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের এই ছাত্র পুলিশের ইউনিফর্ম গায়ে জড়িয়েই যেন ভুলে গিয়েছিলেন তার শপথের কথা। 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ডিজি এবং পরবর্তীতে 2020 থেকে 2022 সাল পর্যন্ত দেশের 28তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সে সময় নিজেকে পরিণত করেছিলেন সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এক বিশ্বস্ত এবং নৃশংস জল্লাদে। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা তথাকথিত ক্রসফায়ার এবং রাজনৈতিক বিরোধী দল ও সাধারণ নাগরিকদের গুম করার এক বিভীষিকাময় সংস্কৃতি কায়েম করার মূল কারিগর ছিলেন এই বেনজির আহমেদ। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থার পরিসংখ্যান অনুযায়ী তার আমলে একক বাহিনী হিসেবে র্যাবের হাত ধরে শত শত তরুণ ও রাজনৈতিক কর্মী নিখোঁজ হয়ে যান, যাদের অনেকের সন্ধান আজও মেলেনি। আর এই পৈশাচিক ও বর্বরচিত কর্মকাণ্ডের অকাট্য প্রমাণের ভিত্তিতেই 2021 সালের 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজির আহমেদের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে। স্বৈরাচারের লাঠিয়াল হিসেবে কাজ করতে গিয়ে তিনি এতটাই অন্ধ ছিলেন যে নিষেধাজ্ঞার পরও তার দম্ভ বিন্দুমাত্র কমেনি। কিন্তু পর্দার আড়ালে বেনজির আহমেদ কেবল রক্তপাতই ঘটাননি, ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন এক বিশাল ও অবিশ্বাস্য দুর্নীতির সাম্রাজ্য। গণমাধ্যমের অনুসন্ধানে যখন প্রথম বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে প্রতিবেদন প্রকাশ পায়, তখন পুরো জাতি শিউরে উঠেছিল। দুর্নীতি দমন কমিশন দুদকের চূড়ান্ত চার্জশিট এবং সাম্প্রতিক আদালতের নথিপত্র অনুযায়ী বেনজির আহমেদ তার ও তার পরিবারের নামে 11 কোটি 4 লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে। এই বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবু ধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদকে আরো অবহিত করছি যে এনসিবি আবু ধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39/2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। আমরা এই যে আইনি প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল সে সম্পর্কে একটি মীর মুশফিক হাসানের প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে তো আমরা আইনি প্রক্রিয়া সম্পর্কে জানলাম। একটু জানাবেন বেনজির আহমেদকে দেশে ফেরাতে যে সকল প্রক্রিয়া অনুসরণ করতে হয় তার মধ্যে আসলে যদি খুব দ্রুততম সময়ের মধ্যে ফেরানো সম্ভব হয়, অর্থাৎ ইউএইর আদালত থেকে যদি সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করার পর দেশে ফেরানো সম্ভব হয়, তাতে সর্বোচ্চ কতদিন লাগতে পারে? আসলে দিনক্ষণ ঠিক করে বলার কোনো সুনির্দিষ্ট কোনো বিধান বা কোনো রেওয়াজ নেই, এটা কেউ বলতে পারবেন না। তবে সবচেয়ে আশান্বিত বা আশার ব্যাপার হলো সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে যে ঐতিহাসিক ঘটনা বলেছেন এটিকে, তাতে মনে হচ্ছে যে সরকার খুবই আন্তরিক এই বিষয়টাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে। আর আমরা যে রিপোর্ট দুটো দেখছিলাম, যে এই রিপোর্টগুলোর যে পদ্ধতি বলা হয়েছে আসলে সে ধরনের পদ্ধতি, কারণ এটা আমাদের দেশে সম্প্রতি যে শিশু ধর্ষণ ঘটনায় যে বিচার প্রক্রিয়া দ্রুত হয়েছে, এটা অনেকটা সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত অনেক কিছু হয়, কিন্তু এখানে দুবাইয়ের ক্ষেত্রে এই ধরনের আইনগত দিক যতটুকু আছে ততটুকু যাচাই বাছাই না করে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে না। দুবাইয়ের আদালতে তাকে ইন্টারপোলের মাধ্যমে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই অ্যারেস্টের মানে উপযুক্ততা প্রমাণ করতে হবে সমস্ত কাগজপত্র। সে দেশের আদালত অনুমতি দিলেই কেবল দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সম্মতি লাগবে, তাদের অগ্রগতি লাগবে, সবশেষ সব কিছু ক্লিয়ারেন্স হলে তখন বাংলাদেশের যে পুলিশ সদর দপ্তরে একটি আলাদা একটি বিশেষ ইউনিট আছে, সেই ইউনিট থেকে একটি প্রতিনিধি দল যাবে। সেই প্রতিনিধি দল গেলে তাদের কাছে দুবাই পুলিশ ইন্টারপোলের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমেই তাদেরকে হস্তান্তর করবে। সেই প্রক্রিয়াটি আসলে কতদিন লাগবে এটা সুনির্দিষ্ট করে বলাটা খুব কঠিন। তবে সরকারের যে গুরুত্বের বিষয়, যে বেনজির আহমেদের যে অপরাধ, সে অপরাধের গুরুত্ব আপনি রিপোর্টে দেখছিলেন। আরেকটি বড় অপরাধ যেটা উনি করেছেন, উনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। উনি তার অধীনস্থদের বলতেন দুর্নীতিমুক্ত থাকতে, অপরাধ থেকে দূরে থাকতে, কিন্তু সেটাই তিনি করেছেন এবং সেটা তিনি করার জন্য অধীনস্থ কর্মকর্তাদের বাধ্য করেছেন। বিশেষ করে উনি, আপনার মনে থাকার কথা, উনি যখন বিমানবন্দর দিয়ে অধীনস্থ কর্মকর্তাদের মাধ্যমে তিনি যখন বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, বলা হয়, বা দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, পালানোর কথা বলবো না কারণ মানে নিয়ম মাফিকে তিনি গিয়েছেন, তিনি যাওয়ার সময় এয়ারপোর্টে তার ব্যাগটি পর্যন্ত তল্লাশি করতে দেননি, বা তার ব্যাগটি তল্লাশি করার মতো সাহসও কেউ দেখায়নি। যদিও এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তখন যে কর্মকর্তারা সেটা তদারকি করতেন, যারা এই নিরাপত্তার বিষয়গুলো দেখতেন, তাদেরও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয়নি, কারণ কোনো না কোনোভাবে সবাই তার একটি চেইনে সংশ্লিষ্টতা ছিল। এই ধরনের অপরাধ করা, প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করা খুব গুরুত্ব দিয়ে সরকার যে এটা থেকে গুরুত্ব দিচ্ছে, তাতে মনে করা হয় যে তাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে মনে হচ্ছে সেটি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজ জানালেন সংসদে যে 12 জন গ্রেফতার করা হয়েছে বেনজির আহমেদকে। আমরা তো আসলে এই খবর জানার আগেই সকাল থেকেই তো আপনারা আভাস পাচ্ছিলেন, যেহেতু আপনি দীর্ঘদিন ক্রাইম বিট করছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার কথাও হয়েছিল। কি জানিয়েছিলেন তিনি বেনজির আহমেদকে গ্রেফতারের প্রসঙ্গে? না, আসলে পুলিশ সদর দপ্তরকে ইন্টারপোল যখন চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেখানে কিন্তু কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের কোনো ব্যাখ্যা তারা দেয়নি। তার বিরুদ্ধে যে ইন্টারপোলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, রেড নোটিশ জারি ছিল, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যার নামে রেড নোটিশ জারি হয় তার সম্পর্কে, তার অপরাধ সম্পর্কে আগেই বিস্তারিত জানানো হয়েছিল। সেটার ভিত্তিতেই ইন্টারপোল যখন নিশ্চিত হয়েছে যে হ্যাঁ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার উপযুক্ত যুক্তি আছে, সেটা প্রমাণ পাওয়ার পরে কিন্তু তাকে রেড নোটিশ দিয়েছিল। স্বাভাবিক প্রক্রিয়া, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, এখন সেই নিয়ম অনুযায়ী হবে। বাংলাদেশ পুলিশের কাছে তারা কোন কৌশলে তাকে কোথায় কিভাবে অ্যারেস্ট করেছে, এই ধরনের কিন্তু কোনো নিয়ম তারা আনুষ্ঠানিকভাবে জানানো হয় না। তাদের দায়িত্ব তারা পালন করেছে, অফিসিয়ালি তাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে কথাটা আমি সবসময় বলি। তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়, বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয় এটা। তৃতীয়ত, তিনি বাংলাদেশের অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেয়েছিলেন। আপনারা মনে করেন যে 74 সালে একটি দুর্ভিক্ষ হয়ে গেল, ভয়াবহ দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন বললেন যে এটা মানুষ সৃষ্টি একটা দুর্ভিক্ষ, অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে হয়েছে, মানুষ মারা গেছে, আনবিলিভেবল। সেই দুর্ভিক্ষ পীড়িত এবং নিক্সনের ভাষায় একটা আপনার বটমলেস বাস্কেট, সেই দেশটাকে তিনি টেনে উপরে তোলার চেষ্টা করলেন। এই কথাগুলো কিন্তু আমরা সব জায়গায় বলি না সেইভাবে। তার কৃতিত্বটা কিন্তু এই জায়গাগুলোতে। তিনি মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, মাইলের পর মাইল হেঁটেছেন এবং মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আপনার কৃষকের কাছে ঘরে দুর্গেরা গেছেন,
আমার একটা কথা মনে আছে, আমি তখন এসএফআর হিসেবে একান্ত সচিব হিসেবে কাজ করছিলাম ওই সময়। তো দিনাজপুরের থেকে শর্টে বেরিয়ে আপনি যদি তখন সৈয়দপুরের দিকে যাবেন, দেখবেন যে একটা বড় টেক্সটাইল মিল আছে, দিনাজপুর টেক্সটাইল মিল, খুব বড়, সরকারের করা। তার পাশে ছোট ছোট কতগুলি গ্রাম আছে। তো উনি একবার ওই দিনাজপুর থেকে বেরিয়ে যখন তিনি সৈয়দপুর দিকে যাচ্ছেন, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রধান বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়ে অসংখ্য কথা হয় এবং তার অনেক তথ্য বা অনেক নিউজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেখানো হয়। গ্যাস এই বিষয়গুলো দেখে এবং বেনজির আহমেদকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।